আবারও 4% ডিএ বৃদ্ধি করলো রাজ্য সরকার, খুশি আপনারা? দেখুন, 4% ডিএ ডিক্লেয়ার করাতে কর্মচারী সমাজ বলছে যে এখন 32% মহার্ঘ ভাতা বাকি আছে। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদের বেতন কমিশন হয়েছে 1/1/20-তে, কিন্তু তখন ডিএ ছিল না। ডিএ দেওয়া হয়েছিল 1/1/21-এ। 1/1/21-এ যখন 3% ডিএ দিয়েছে, তখন কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের ডিএ ছিল 17%। তারপরে আবার 22 সালে কোনো ডিএ ছিল না। 1/3 গত বছর বাজেটে চিরকুটের মাধ্যমে, মানে মার্চ মাস থেকে আবারও 3% ডিএ ডিক্লেয়ার করলো। তখন গিয়ে ডিএ দাঁড়ালো আমাদের 6%, কিন্তু কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার তখন পেত 34%। 1 জানুয়ারি 2024 4% দিন। তখন কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্য সরকারের ডিএ 46%। এবং 1/5/2024 থেকে যে ডিএটা আমরা হাতে পাবো, তখন কেন্দ্রীয় সরকারের ডিএ গিয়ে দাঁড়াবে 50%। অর্থাৎ এই যে আমরা 32% পিছিয়ে আছি সেটা কিন্তু নয়, কারণ ডিএটা হচ্ছে মহার্ঘ ভাতা। এটাকে ডিলে করে দিলে সরকারি কর্মচারীদের একটা বিরাট ক্ষতি। যেই কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের মামলা করেছি। সেই মামলায় পরিষ্কার বলেছে এই যে বকেয়া ডিএটা রাজ্য সরকারকে দিতে হবে। হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল বলে দিয়েছে, সকলেই জানে। এখন মামলাটা গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু কর্মচারী সমাজ বলছে যে 32%। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। স্যার, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কোষাগারের কথা বারবার বলা হচ্ছে, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হচ্ছে, তা সত্ত্বেও সরকার চেষ্টা করছে যে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করবার। তো আপনারা কেন সরকারকে সহযোগিতা করছেন না? দেখুন, শব্দচয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি, সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচরণ করছেন। কারণ এক কিস্তি ডিএ দিতে, 1% ডিএ দিতে 1 মাসে খরচ হয় সরকারের 64.25 কোটি টাকা। এটা সরকারের হিসেব, অর্থ দপ্তরে। তাহলে এই মুহূর্তে জানুয়ারি মাসে 40% ডিএ বাকি। কারণ 4% ডিএ জানুয়ারি থেকে হলেও কেন্দ্রীয় কর্মচারীদের এবং অন্যান্য কর্মচারীদের ওই দিন থেকে আরও 4% ডিএ হয়ে গেছে। তারা পাবেন কিছুদিন পরে, কিন্তু তাদের হয়ে গেছে। অর্থাৎ 40% ডিএ দিতে 12 মাসে, মানে 1 বছরে খরচ হচ্ছে 30,480 কোটি টাকা। রাজ্য সরকার 2011-12 থেকে 2021-22 পর্যন্ত অর্থবর্ষে বেতন এবং ভাতা খাতে যে টাকাটা বরাদ্দ করেছিলেন, তার মধ্যে যে টাকাটা খরচ করেননি সেটা হচ্ছে 25,262 কোটি টাকা। এবং কেন্দ্রীয় অর্থ কমিশন বরাদ্দ দিয়েছিল রাজ্য কর্মীদের জন্য 74,000 কোটি টাকা, খরচ করেছেন 65,000 কোটি টাকা। মানে 9,000 কোটি টাকা অর্থ কমিশন সূত্রে রাজ্যের সরকারের হাতে আছে। অর্থাৎ রাজ্য সরকারের হাতে এই মুহূর্তে 34,262 কোটি টাকা পড়ে রয়েছে, যে টাকাটা ডিএ দেওয়ার কাজে ব্যবহার করা যাবে। তা দিয়ে 44% ডিএ দেওয়া যায়। আমাদের জানুয়ারি 1/1/2024-এ 40% ডিএ বাকি, কাজেই তারা দিয়ে দিতে পারতেন। 2 নম্বর বিষয়, যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করলে সরকার বলছেন যে ওই এফিডেভিট দিয়ে জানিয়েছেন যে 41,000 টাকা খরচ হবে। আমরা বিতর্কে যাচ্ছি না, ওই খরচটার মধ্যে অতিরঞ্জন আছে, আমরা সে বিতর্কে যাচ্ছি না। আপনি দেখুন, সরকার তার আয়ের 26.24% বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিচ্ছেন, যার মধ্যে 80.90% এনজিওগুলোতে। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে আর্থিক সংস্থাগুলোকে অর্থ দিচ্ছেন, এরা কেউ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নয়। এরা কি খাতে এই টাকা খরচা করছে সেটা জানার কোনো অধিকার রাজ্য সরকারের নেই। এবং 2016-17 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার এনজিওগুলোকে দিয়েছেন 1,06,817 কোটি টাকা। আর 2020-21 অর্থবর্ষে অন্যান্য বলে বর্ণিত একটা খাতে রাজ্য দিয়েছে 10,859 কোটি টাকা। অর্থাৎ মোট 1,17,676 কোটি টাকা। যে টাকাটা সিএজি অডিট করতে পারে না,
যে টাকাটা রাজ্য সরকার অডিট করতে পারে না এবং যে টাকাটায় রাজ্য সরকার জানতে চাইতে পারে না যে তুমি কোন খাতে খরচ করেছো। এখন এনজিওগুলো স্বাভাবিকভাবে শাসক দলের যে নেতা নেত্রী তাদের দ্বারা পরিচালিত, তারা ভোটে এই টাকাটা খরচ করেছে। তা তুমি নির্বাচনের কাছে রাজকোষের টাকা লুট করে দিচ্ছ ঘোড়া পথে, তার কোনো হিসেব নেই। 1,17,676 কোটি টাকা তুমি ইতিমধ্যে খরচ করে দিয়েছো, তোমার হাতে 41,000 কোটি টাকা দেওয়ার মতো টাকা নেই। আর কেন্দ্রীয় বঞ্চনার যে কথাটা বলছেন, সম্প্রতি একটা সিএজি রিপোর্ট নিয়ে খুব হইচই হচ্ছে। তা আমাদের এখানে বিরোধী রাজনৈতিক দল একটু টিউবলাইটের মতো একটু দেরিতে জ্বলে। 2021 সালের মার্চ পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকার 2,29,000 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি এবং এটা 2022 সালের জানুয়ারিতে এই রিপোর্টটা প্রকাশে আসে। 2022 সালের জানুয়ারি মাসেই একমাত্র গণশক্তি পত্রিকায় বিরাট করে খবর হয় এবং তারপরে অন্য কোনো খবরের কাগজে বা অন্য কোনো নিউজ চ্যানেলে এটা খবর হয়নি। কিন্তু তারপরে আমি বিভিন্ন চ্যানেলে, আপনাদের চ্যানেলেও বলেছি যে 2,29,000 কোটি টাকার ইউসি দেওয়া হয়নি। এখন বলবেন ইউসি দেওয়ার দরকারটা কি? কেন্দ্র এবং রাজ্য দুটো অর্থ দপ্তরের নিয়ম হচ্ছে যে আপনাকে প্রকল্প খাতে যে টাকা দিল সেই টাকার কিন্তু খরচ হয়ে যাওয়ার পরে 1 বছরের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে। সে রাজ্য সরকার যখন পুরসভাকে দেয় সেখানেও একই নিয়ম। এবং যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট না থাকে তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্যের ক্ষেত্রে সেই পুরো টাকাটা দেবে না, অথবা সেই প্রপোর্শনের টাকাটা কমিয়ে দেবে পরের বছরের বরাদ্দে। এখন রাজ্য সরকার বলছেন 1,15,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না। কালকে অবশ্য বাজেটে দেখলাম ওটা 1,18,000 করেছেন। তা যাই হোক, তার মানে 1,14,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াই। এটা কিন্তু একটা মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না কেন? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে এই পুরো 2,29,000 কোটি টাকা নয়ছয় হয়েছে, লুট হয়েছে। দ্বিতীয় হতে পারে এই টাকাটা অন্য খাতে খরচ করা হয়েছে। এই অধিকার কিন্তু রাজ্য সরকারের নেই, দুটোই বেআইনি কাজ এবং দুর্নীতি। তাহলে কেন্দ্রীয় সরকার এই যে 1,14,000 কোটি টাকা ইউসি ছাড়া ছেড়ে দিয়েছে, তার মানে দিদি মোদি সেটিংয়ে এই টাকাটা নিয়মের বাইরে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কেন্দ্রীয় সরকার দিয়েছে। তার থেকে বড় কথা হলো কেন্দ্রের এই টাকাগুলো কিন্তু প্রকল্পের টাকা, এগুলো কখনোই কোনো সরকার ডিএ খাতে বা বেতন খাতে খরচ করতে পারবে না। স্যার, ডিএ এর জন্য কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আলাদা কিছু কি বরাদ্দ করা হয়, নাকি রাজ্য নিজস্ব রাজ্যের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারীদের দিয়ে থাকে? দেখুন, নিয়মটা হচ্ছে কেন্দ্রীয় অর্থ কমিশন বৈঠকে বসে, সেখানে প্রত্যেক রাজ্যের প্রতিনিধি থাকেন এবং কেন্দ্রীয় প্রতিনিধিরা থাকেন। সেখানে রাজ্যের সরকার তার প্রতিনিধিরা জানায় তাদের কোন কোন খাতে কত খরচ, এবং সেখানে রাজ্যের কর্মীদের বেতন এবং ভাতা বাবদ সম্ভাব্য যে খরচ পরবর্তী বছরে সেটা দেন। সেই অনুসারে অর্থ কমিশনের বরাদ্দটা ঠিক হয়, কিন্তু আলাদা করে ইয়ারমার্ক করা নেই যে এই টাকাটা ডিএর জন্য দিতে হবে, এই টাকাটা বেতনের জন্য দিতে হবে, এটা ইয়ারমার্ক করা নেই। এইটা দিয়েই কিন্তু অর্থ কমিশনের বরাদ্দ ঠিক হয়। এবং রাজ্য সরকার যদি সম্মতি না দেন রাজ্যের প্রতিনিধিরা, তাহলে কিন্তু এই বরাদ্দ ঠিক হবে না। সহমতের ভিত্তিতে বরাদ্দ ঠিক হয়। তাহলে অর্থ কমিশনে রাজ্য কর্মীদের জন্য যে টাকা রাজ্য চেয়েছিলেন সেই টাকা দিয়েছেন বলেই তারা সহমত জানিয়েছেন। কাজে কেন্দ্র এই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করেছে। রাজ্যের হাতে টাকা রয়েছে কিন্তু রাজ্য দিচ্ছে না, তার কারণ একটাই যে আমার দাম্ভিকতা, আমি আমার জমিদারির প্রজা বলে সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষাকর্মীদের মনে করি আমি দেব না, তোরা যা পারিস করে নে, যেটা একটা ফ্যাসিস্ট শাসকের গলায় যে সুরটা মানায়। কিন্তু স্যার, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের উপর অনেকটাই নির্ভরশীল সরকার। এই মুহূর্তে কেন সরকারি কর্মচারীদের ক্ষিপ্ত করবেন এই সরকার? এটা তো ব্যাপারটা হলো, ডিএটা যে 4% দিয়েছে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। সামনে ইলেকশন বলে ঘোষণা করলো গতকাল, আর দেবে হচ্ছে মে মাসে। তার কারণটা কি? মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে, যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের ডিএ দিয়েছি। কিন্তু আমরা এক কিস্তি দিয়ে ছুঁড়ে মারছি। কিন্তু ডিএ দেখুন,
কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তি ছিল 2%, সেকেন্ড কিস্তি ছিল 2%, তারপরে ছিল 1%, তারপরে 2, 2, 3 এবং 5, অর্থাৎ কি 1% ডিও কিন্তু কেন্দ্রীয় সরকারের হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কিন্তু তার জন্য আন্দোলন করেনি, কারণ ওই 1%টা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কিন্তু তারা কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার 1/7/2016 থেকে ডিএটা দেওয়া স্টার্ট করেছে, আর আমরা পেয়েছি 1/1/21। এই যে ডিউরেশন, এই যে ডিএটা, সেটা আমাদের সম্পূর্ণভাবে আমরা সাফার করলাম, পাইনি। আর গ্র্যান্ট ইন এইড যেটা দেয় ফান্ড, সেই ফান্ডের মধ্যে শুধু ডিএ না, বেতন, পেনশন ছাড়া অন্যান্য ভাতা সকলগুলোই এর মধ্যে থাকে। একটা মেমোরেন্ডাম সাবমিট করতে হয়, সেই মেমোরেন্ডাম ভিতরে তাতে সরকারি কর্মচারী কত, শিক্ষক সমাজ কত, সেগুলো দেখাতে হয়। সেই ভিত্তিতে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেই তারা আর্থিক সহায়তা দেয়, গ্র্যান্ট ইন এইড। একদম ভোটের জন্য 4% ডিএটা ডিক্লেয়ার করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে ডিএ ঐচ্ছিক, এই বিষয়ে ডিএ ঐচ্ছিক তো দেখুন, রাজ্যের রাজ্য সরকার এটা বলছেন, আমি খুব দুঃখের সঙ্গে বলছি কোর্ট তো বলে দিয়েছে না, যে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। একটা ডিভিশন বেঞ্চ বলেন, তার আগে 2018 সালে আরেকটি ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। আমি যদি ফান্ডামেন্টাল কথাটা বাদও দিই, দুটো বিষয় কিন্তু দুটো ডিভিশন বেঞ্চের রায়ে কমন, সেটা হচ্ছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। সব থেকে বড় কথা, ডিএটা কি? ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি কেন হয়? সরকারের গৃহীত নীতি এবং কর্মসূচি এবং সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা বা স্বেচ্ছা ব্যর্থতা। স্বেচ্ছা ব্যর্থতাটা কেন? নির্বাচনের সময় প্রচুর টাকা বিভিন্ন কর্পোরেটদের থেকে নিতে হয়, তা তাদের তো পুষিয়ে দিতে হবে, এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রয়াস নেয় না, এই জন্য স্বেচ্ছা ব্যর্থতা বললাম। তা কাজেই মূল্যবৃদ্ধির বা মুদ্রাস্ফীতির কারণটা হচ্ছে সরকার, এখানে শ্রমিক কর্মচারীর কোনো ভূমিকা নেই। সেই জন্য আমরা বলি ডিএ হচ্ছে সরকারের ক্ষেত্রে আত্মমর্যাদার প্রশ্ন। যে সরকারের আত্মমর্যাদা আছে সেই সরকার কিন্তু এআইসিপি মেনে ডিএ দেবে, কারণ মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং তার জন্য যে মজুরির অবক্ষয়, সেই মজুরির অবক্ষয়টা তুমি করছো, কাজে তোমাকে দিতে হবে। আর কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলি এটা অধিকার, কারণ এই যে মজুরির অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ের জন্য কিন্তু কর্মীরা দায়ী নয়। আমরা যখন চাকরিতে ঢুকি, এটা একটা চুক্তি, সেই চুক্তিতে বলা থাকে যে এই বেসিক এই অ্যাডমিসেবল অ্যামাউন্টস, তার মধ্যে ডিএ থাকে। অর্থাৎ সেই সময় তুমি চুক্তি করে নাও যে আমি এইটা তোমাকে দেব এবং মজুরিটা এক রাখবো, কাজেই এটা আমাদের অধিকার। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কিন্তু স্যার, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের উপর অনেকটাই নির্ভরশীল সরকার। এই মুহূর্তে কেন সরকারি কর্মচারীদের ক্ষিপ্ত করবেন এই সরকার? এটা তো ব্যাপারটা হলো, ডিএটা যে 4% দিয়েছে, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি সামনে ইলেকশন বলে ঘোষণা করলো গতকাল, আর দেবে হচ্ছে মে মাসে। তার কারণটা কি? মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে, যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের ডিএ দিয়েছি। কিন্তু আমরা এক কিস্তি দিয়ে ছুঁড়ে মারছে। কিন্তু ডিএ দেখুন, কেন্দ্রীয় সরকার প্রথম কিস্তি ছিল 2%, সেকেন্ড কিস্তি ছিল 2%, তারপরে ছিল 1%, তারপরে 2, 2, 3 এবং 5, অর্থাৎ কি 1% ডিও কিন্তু কেন্দ্রীয় সরকারের হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা কিন্তু তার জন্য আন্দোলন করেনি, কারণ ওই 1%টা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। কিন্তু তারা কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার 1/7/2016 থেকে ডিএটা দেওয়া স্টার্ট করেছে, আর আমরা পেয়েছি 1/1/21। এই যে ডিউরেশন, এই যে ডিএটা, সেটা আমাদের সম্পূর্ণভাবে আমরা সাফার করলাম, পাইনি। আর গ্র্যান্ট ইন এইড যেটা দেয় ফান্ড, সেই ফান্ডের মধ্যে শুধু ডিএ না, বেতন, পেনশন ছাড়া অন্যান্য ভাতা সকলগুলোই এর মধ্যে থাকে।
একটা মেমোরেন্ডাম সাবমিট করতে হয়, সেই মেমোরেন্ডাম ভিতরে তাতে সরকারি কর্মচারী কত, শিক্ষক সমাজ কত, সেগুলো দেখাতে হয়। সেই ভিত্তিতে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকেই তারা আর্থিক সহায়তা দেয়, গ্র্যান্টিং এইড। একদম ভোটের জন্য 4% ডিএটা ডিক্লেয়ার করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে ডিএ ঐচ্ছিক, এই বিষয়ে আপনার ডিএ ঐচ্ছিক তো দেখুন, সেটা রাজ্যের রাজ্য সরকার এটা বলছেন, আমি খুব দুঃখের সঙ্গে বলছি কোর্ট তো বলে দিয়েছে না। যে মহামান্য কলকাতা হাইকোর্ট বলেছেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। একটা ডিভিশন বেঞ্চ বলেন, তার আগে 2018 সালে আরেকটি ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। আমি যদি ফান্ডামেন্টাল কথাটা বাদও দিই, দুটো বিষয় কিন্তু দুটো ডিভিশন বেঞ্চের রায়ে কমন, সেটা হচ্ছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। সব থেকে বড় কথা, ডিএটা কি? ডিএটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ে, মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি কেন হয়? সরকারের গৃহীত নীতি এবং কর্মসূচি এবং সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা বা স্বেচ্ছা ব্যর্থতা। স্বেচ্ছা ব্যর্থতাটা কেন? নির্বাচনের সময় প্রচুর টাকা বিভিন্ন কর্পোরেটদের থেকে নিতে হয়, তা তাদের তো পুষিয়ে দিতে হবে, এই জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার প্রয়াস নেয় না, এই জন্য স্বেচ্ছা ব্যর্থতা বললাম। তা কাজেই মূল্যবৃদ্ধির বা মুদ্রাস্ফীতির কারণটা হচ্ছে সরকার, এখানে শ্রমিক কর্মচারীর কোনো ভূমিকা নেই। সেই জন্য আমরা বলি ডিএ হচ্ছে সরকারের ক্ষেত্রে আত্মমর্যাদার প্রশ্ন। যে সরকারের আত্মমর্যাদা আছে সেই সরকার কিন্তু এআইসিপি মেনে ডিএ দেবে, কারণ মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং তার জন্য যে মজুরির অবক্ষয়, সেই মজুরির অবক্ষয়টা তুমি করছো, কাজে তোমাকে দিতে হবে। আর কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলি এটা অধিকার, কারণ এই যে মজুরির অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়ের জন্য কিন্তু কর্মীরা দায়ী নয়। আমরা যখন চাকরিতে ঢুকি, এটা একটা চুক্তি, সেই চুক্তিতে বলা থাকে যে এই বেসিক এই অ্যাডমিসেবল অ্যামাউন্টস, তার মধ্যে ডিএ থাকে। অর্থাৎ সেই সময় তুমি চুক্তি করে নাও যে আমি এইটা তোমাকে দেব এবং মজুরিটা এক রাখবো, কাজেই এটা আমাদের অধিকার। ডিএ বৃদ্ধি না করার ফলে অর্থনীতিতে, আমাদের রাজ্যের অর্থনীতিতে তার প্রভাব কতটা পড়ছে? ব্যাপক প্রভাব। ধরুন, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত বোর্ড, পুরসভা, সরকারি কর্মচারী এবং পেনশনার, অবসরপ্রাপ্ত কর্মী সব মিলিয়ে কম বেশি 10 লক্ষ ডিএ প্রাপক আছেন। আর যারা পেনশনার তারা ডিআরএস রিলিফ পান। তাই 10 লক্ষের যদি আমি 4 জন করে পরিবারে ধরি, তাহলে 40 লক্ষ মানুষ। এখন অর্থনীতির ছাত্র হিসেবে আমরা এটা জানি যে গরিব মানুষের, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের ভোগ প্রবণতা বেশি। তারা টাকা পেলে সেই টাকাটা কিন্তু ভোগ্যপণ্যের বাজারে খরচ করে, যেখানে ধনী ব্যক্তিদের সঞ্চয় প্রবণতা বেশি, ভোগ প্রবণতা কম। অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা, তাদের হাতে যখন ডিএর টাকাটা আসে, তখন সেই টাকাটা তারা বাজারে খরচ করে। বাজারে খরচ করলে বাজারে যে জিনিসগুলো তারা কিনছে, সেই জিনিসগুলোর একটা চাহিদা তৈরি হয়। চাহিদা তৈরি হলে উৎপাদন বাড়ে। উৎপাদন বাড়লে যারা উৎপাদক তাদের লাভ হয় এবং সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সব মিলিয়ে অর্থনীতিতে একটা গতি আসে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আরও ভয়ঙ্কর। সেটা হচ্ছে, আপনি জানেন বাম আমলে ওই 1,000-1,500 টাকা বোনাস দেওয়া হতো কর্মচারীদের, এবং প্রতি বছর নিয়ম করে ওই পুজোর ঠিক আগে সরকার মিটিং ডাকতেন বিভিন্ন বেসরকারি সংস্থা, জুট মিল, চা বাগান ইত্যাদি ইত্যাদি, তাদেরকে ডেকে বলতেন তোমাদের 8.33% বোনাস দিতেই হবে, যেন গতবারের থেকে কম না হয়, বেশি দিলে ভালো হয়। এবং সেই সব সংস্থার প্রতিনিধিরা, তার দুটো বৈঠকে থাকার সুযোগ আমার হয়েছিল, সরাসরি রাজ্যের শ্রমমন্ত্রীর মুখের উপর বলে দেন, আপনি আপনার কর্মচারীদের 1,000 টাকা বোনাস দিচ্ছেন আর আমাদের বলছেন 8.33% বোনাস দিতে। এখন তো এসব পাট উঠিয়ে গেছে, যার ফলে দেখবেন বোনাসটা, যে বোনাস নিয়ে 1943 সালে প্রথম মহাত্মা গান্ধী আহমেদাবাদের সুতাকল কর্মচারীদের নিয়ে 45 দিনের ধর্মঘট করেছিলেন, এবং বোনাস ব্যাপারটা প্রথম ভারতবর্ষের শ্রম আন্দোলনের ইতিহাসে এসেছিল মহাত্মা গান্ধীর দেখিয়ে দেওয়া পথে, সেই বোনাস কিন্তু আজকে দেখবেন শ্রম আন্দোলনে কোনো ইস্যু নয়, কারণ পশ্চিমবাংলায় সরকার যখন দেয় না, দেবে না। একই রকমভাবে যেহেতু সরকার আইডিয়াল এমপ্লয়ার, সেহেতু সরকার যদি কম বেতন দেয়, বেগার খাটিয়ে নেয়, তাহলে বেসরকারি সংস্থাও কিন্তু সেই সুযোগটা পায়। সরকার তাদের নিয়ন্ত্রণে যখনই তাদের বলতে যায় যে তুমি এই রোজ দিচ্ছ, এ তো হবে না, বাড়াও, তখন তারা বলে আরে মশাই আপনি তো দিতে পারছেন না।
কাজেই সরকারি কর্মচারীদের এদের বেতনটা যদি ন্যায্য হয় এবং আদর্শ নিয়োগকর্তার উপযোগী হয়, তাহলে কিন্তু বেসরকারি সংস্থাগুলো একটা চাপে পড়ে তাদের কর্মচারীদের সামাজিক সুরক্ষা সহ একটা ন্যূনতম বেতন দেওয়া হয়, যার ফলে তারাও উপকৃত হয়। স্যার, সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে কি বলবেন? আপনারা সন্তুষ্ট একের পর এক শুনানি? দেখুন, গতদিন যে মামলাটা ছিল 5 তারিখ, সেক্ষেত্রে আমাদের 60 নম্বর সিরিয়াল ছিল, 40 পর্যন্ত হয়েছে, বাকিটা হয়নি। 70টার মতো মামলা ছিল। এটা মেনে নেওয়া যায়, কারণ শুনানি যদি হয় সময় অতিবাহিত হবে। কিন্তু তার আগ পর্যন্ত, মানে তার আগের দিন, যেটা 3রা নভেম্বর 2023 ছিল, সেটা 60 নম্বর থাকলেও উঠেছিল 1:16 সেদিন কেন হলো না, এই প্রশ্নটা আমাদের আছে। তাহলে 11 নম্বর পর্যন্ত মামলা উঠলো, কিন্তু মামলাটা হলো না। শুধু আমরা না, সামগ্রিকভাবে কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ একটা অভিমান বলুন, অভিযোগ বলুন, সেটা সুপ্রিম কোর্টের উপর বিষাদাঘাত করছে। আমরা সরাসরিভাবে সুপ্রিম কোর্টকে দোষারোপ করতে পারি না, অভিযোগ করতে পারি না, আমরা মামলাকারী সংগঠন। কিন্তু আমাদেরও কিন্তু ক্ষোভ ধীরে ধীরে আরও অগ্রসর হচ্ছে, একসময় হয়তো বার্স্ট করতে পারে। সেটা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের চিন্তাভাবনা করা উচিত। এছাড়া আর আমাদের আর কিচ্ছু বলার নেই। আজকে 11টা মামলা হয়ে গেল, আগামী দিন 18 তারিখ 12। ভাবা যায় কত কারি টাকা আমরা খরচা করছি। দেখুন, এই বিষয়ে একটা কথা বলি। পরে কি আপনারা কোনো বড়সড় পদক্ষেপ গ্রহণ করবেন, নাকি সুপ্রিম কোর্টের উপরই? আচ্ছা দেখুন, আমি একটা কথা বলি। প্রথম বুঝতে হবে, এই মামলাটা সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে ডিএকে এইভাবে সুনির্দিষ্টভাবে, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, এই কয়েনেজে অধিকার দেওয়া হচ্ছে। যার ফলে কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, অন্যান্য সরকার তো আদতে মালিক, তারা কিন্তু কেউ চাইছে না যে এইভাবে সুপ্রিম কোর্টের রায়টা হয়ে আসুক। কারণ আইনি একটা ব্যাপার হয়ে গেলে ভবিষ্যতে তাদের দিতেই হবে, কোনো সরকার চাইছে না। এখন আপনারা যদি একটু পিছিয়ে যান, আমাদের হতাশ হলে চলবে না। জাস্টিস প্রধান বিচারপতি নিশিতা মাত্র এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলাটা যখন কলকাতা হাইকোর্টে ছিল, তার অবসরের ঠিক আগে শুনানি শেষ হয়ে গিয়েছিল। আমরা আশায় ছিলাম, সবাই আশা করছিল, সংবাদ মাধ্যমেও লেখা হচ্ছিল, আমাদের আইনজীবীরাও বলছিলেন যে মামলায় রায় হবে। কিন্তু জাস্টিস নিশিতা মাত্রে ওই দিন রায় দিলেন না, এবং তিনি বললেন যে আমি সময়াভাবে রায় দিতে পারছি না, পরের বেঞ্চ 1-2 শুনানি করে রায় দিয়ে দেবে। সেদিন আমাদের তখন আইনজীবী ছিলেন আমজাদ আলী, সর্দার আমজাদ আলী। উনি বলেছেন আপনি ঠিক বলছেন না, পরের বেঞ্চে 0 থেকে শুরু হবে। এবং 0 থেকেই মামলা পরের বেঞ্চে শুরু হয়েছিল। রাজার বিরুদ্ধে মামলা, কাজেই বিভিন্ন এতে বাধা আসবে, এটা স্বাভাবিক। সুপ্রিম কোর্টে যেটা হয়েছে যে 2বার পাশ ওভার দিয়েছে, তারপরে বাকি দিনগুলো সময়াভাবে শোনা যায়নি। স্বাভাবিকভাবে যদি 70টা মামলা থাকে, যে সময়সীমা, সেখানে একটা মামলার পেছনে 3 মিনিট 17 সেকেন্ড বরাদ্দ। তা আমি যদি 1 মিনিট 17 সেকেন্ড ধরে নিই আগের ফাইলটা সরানো আর পরের ফাইল আনা, তাহলে 2 মিনিট একটা মামলার জন্য বরাদ্দ। কাজেই স্বাভাবিকভাবে সময়ের একটা অভাব। কিন্তু মলয় আপনাদের বলেছে যেটা আগে, যে গত 3রা নভেম্বর সেদিন কিন্তু 1:17-র মধ্যে মামলা সম্পূর্ণ হয়ে গেছিল। তারপরে সেই সময়টা শোনাই যেত। এখন আমরা এই কথা বলতে পারি না মামলাকারী সংগঠন হিসেবে যে সুপ্রিম কোর্ট আমাদের মামলায় বিরুদ্ধাচরণ করছে বা আমাদের মামলায় সরকারের হয়ে কাজ করছে, এই কথা আমরা বলতে পারি না। কিন্তু সরকার চাইছে মামলাটা দীর্ঘায়িত, কারণ সরকার জানে মামলায় কর্মীপক্ষ জিতবেই। সরকার চাইছে কর্মচারীদের মধ্যে একটা হতাশা এনে দিতে, যাতে রসদরা না আসে। এই যে মামলাটা আমরা করছি, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, তাদের টাকাতে তো, তারা যদি টাকাটা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই মামলা চলবে না। সরকার চাইছে কর্মচারীদের মধ্যে একটা ব্যাপক হতাশা আনতে, যে মামলায় কিছু হবে না, এবং মামলাটাকে দীর্ঘায়িত করতে। সুপ্রিম কোর্টের এই যে তারিখ পে তারিখ সংস্কৃতি, এতে কিন্তু সরকারের এই কাজটা সহজ হয়ে যাচ্ছে। আমি একবারও বলছি না সুপ্রিম কোর্ট এই কাজটা করছে, কিন্তু সুপ্রিম কোর্টের যে মামলা দিনের পর দিন যাওয়া, এতে কিন্তু সরকারের সুবিধে হয়ে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে আমরা কি করতে পারি, আপনি যেটা বললেন,
মামলাকারী সংগঠন হিসেবে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, তাতে মামলার ক্ষতি হতে পারে। মামলাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো প্ররোচনাতেই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বা মাননীয় বিচারপতিদের বিরুদ্ধে কিচ্ছু বলবো না। অনেকে বলছেন যে আপনারা চিফ জাস্টিসকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে একটা চিঠি দিন। মামলাকারী সংগঠন হিসেবে সেটা আমরা পারি না। আমরা যেটা পারি, এটা সাধারণ মানুষ, সাধারণ কর্মচারী যারা শিক্ষক শিক্ষাকর্মী, তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিতেই পারেন, তাদের কোনো আইনি বাধা নেই। তারা বলতে পারেন এই মামলার রায় হলে আমরা সুফল পাবো, হুজুর দয়া করে দিন। এখন যদি 1 লাখ 1.5 লাখ চিঠি প্রধান বিচারপতির কাছে গিয়ে পৌঁছয়, স্বাভাবিকভাবে একটা চাপ সৃষ্টি হবে। এবং মামলায় যে জনমতের প্রভাব একটা কাজ করে, আপনারা কামদুনি মামলায় দেখেছেন যে নিম্ন আদালতের বিচারক যে রায় দিয়েছে জনমতের প্রভাবে, কারণ হাইকোর্টে সেই রায়ের অনেকটাই খারিজ হয়ে গেছে। কাজেই জনমত কিন্তু একটা বিশাল ব্যাপার। সেক্ষেত্রে সাধারণ কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী, মানে যারা এই মামলাকারী সংগঠন নয়, তারা কিন্তু মাননীয় প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠাতেই পারেন। কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন, আমরা যেমন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো কথা বলতেও পারি না, তেমনি মাননীয় প্রধান বিচারপতির কাছে চিঠিও পাঠাতে পারি না। আমরা মেনশন করতে পারি, কিন্তু মেনশন করলে তার ফল কি হবে সে ব্যাপারে আমাদের কোনো নেই। এখন মেনশন করাটা প্রধান বিচারপতির বেঞ্চে হঠকারিতা হয়ে যাবে না তো? কারণ এই মামলাটার সঙ্গে শুধু পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা জড়িয়ে নেই। এই মামলায় যদি কর্মী পক্ষের পরাজয় হয়, তাহলে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তাদের কর্মচারীরা আগামী দিনে এআইসিপি মেনে ডিএ পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই। কাজেই মামলাটার কোনো ক্ষতি হোক, কোনো প্ররোচনায় আমরা এই কাজ করব না। আমাদের আশা সুপ্রিম কোর্টে একদিন না একদিন এই মামলার শুনানি হবে এবং আমরা মামলা ছেড়ে দেব না, শেষ দিন অবধি দেখব। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। একদম শেষ প্রশ্ন, কেন্দ্রীয় হারে অন্যান্য রাজ্যগুলি দিয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার দিতে পারছে না। আপনারা কি মনে করছেন এটা পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা? ব্যর্থতা বলতে তো ঘটনাটা কি দেখুন, বেতন পেনশন কত খরচ হবে বছরে, তার জন্য বাজেট প্রিভিউতে থাকে। আমরা লক্ষ্য করেছি যখন মামলাটা করি, মানে 12-13 থেকে 16-17 পর্যন্ত 5 বছরে, এটা কিন্তু সুপ্রিম কোর্টেও দেওয়া আছে, হাইকোর্টেও দেওয়া আছে, সুপ্রিম কোর্টে দেওয়া আছে, ট্রাইব্যুনালেও দেওয়া আছে। আমরা হিসাব করে দেখেছি যে বেতন পেনশন খাতে যে খরচ করার কথা ছিল, তার থেকে 16,000 কোটি টাকা 5 বছরে এক কথায় সরকারি কর্মচারীদের পকেট কেটে সরকার নিয়ে নিয়েছে। মানসিকতা নেই, অর্থাৎ 2 কিস্তি দিয়ে কিন্তু বাজেটটা তৈরি করে, কিন্তু যেহেতু দিয়ে দেয় না, যেহেতু রিক্রুটমেন্ট নেই, বাজেটে টাকা কম খরচা হচ্ছে, এইভাবে সঞ্চয় করছে, এই টাকা খেলা বেলাতে খরচা করছে। সরকার দান করছে আমাদের টাকা নিয়ে। ইচ্ছে থাকলে, মানসিকতা থাকলে অবশ্যই দিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দেব। মামলাটা যখন হাইকোর্টে গেছে, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিএ কত আর আপনারা কত ডিএ দিয়েছেন, 7 দিন সময় দিয়েছিল, হলফনামা আকারে দিতে হবে। সেই তখন 17 সালের সেপ্টেম্বর মাসে বাধ্য হয়েছে, আপনাদের সকলেরই মনে হবে আছে, যে প্রায় 1.5 কিস্তি 15% ডিএ দিয়ে ঘেউ ঘেউ করবেন না বললো, রেগে গেছে কোর্টের উপর। কোর্ট নির্দেশ দিয়েছে, সেই অর্ডার বার করে হাইকোর্টে নিশিতা মান্ত্রের বেঞ্চে দিল। মহামান্য আদালত দেখুন, আমরা 100%, 85 ছিল 100%। তখন আমাদের আইনজীবী বলল যে 100% দিয়ে তো না, 125 নিয়ে তো মামলা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট 125 পাচ্ছে, যখন মামলা করেছিল 75, আপনারা এখন 100 হয়েছে, আর 25 কোথায়? কিন্তু নিশিতা মাত্রের বেঞ্চ পরবর্তী চলে গেল মাননীয় শেখর ববি সরাফ এবং করগুপ্ত, দেবাশিস করগুপ্তর এজলাসে ঠিক সেম জিনিস। তিনিও মামলা চলাকালীন প্রথম নির্দেশ দিলেন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের অন্যান্য রাজ্য সরকারের ডিএ কত এবং এই সরকার কত ডিএ দিচ্ছে, একদম প্রফর্মা করে জমা দেবেন। দেখলো বিপদ। সেটা জুন মাস,
19 জুন জামাই ষষ্ঠীর দিন, দেখুন জামাই ষষ্ঠী 19 জুন মানে বছরের একদম মাঝামাঝি 25% ডিএ তখন ডিক্লেয়ার করলো, দিল 1/1/19 থেকে। আগেরটা দিয়েছিল 18 থেকে, 1/1/18 থেকে 15, 1/1/19 থেকে 25। তাহলে 15-র সঙ্গে 25 যোগ করলে কত হয়? 40%। তাহলে এক বছরে 40% ডিএ দেওয়ার পর তারপরে রাজ্য সরকার 1/1/20 থেকে বেতন কমিশন নয়া বেতন করলো, বেতনটাও বাড়লো 2.57 গুণিতক, মানে যার 100 টাকা ছিল 257 টাকা হলো। তাহলে কত টাকা ওই সময় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ব্যয় করতে হয়েছে? মানসিকতা নেই, দেবে না ডিএ, যার জন্য পরের বছর ডিএ দেয়নি, 20-তে ডিএ দেয়নি, 22-এ ডিএ দেয়নি। ওই মানে রাগগুলো জন্য এখন সরকার মানে এক কিস্তি দিয়ে তার নিজের স্বার্থে ছুড়ে দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ।